পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। বগুড়ায় প্রধানমন্ত্রী, সিটি কর্পোরেশন ও এই বেল বন্ড সহ একগুচ্ছ উন্নয়ন কাজ উদ্বোধন। হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় ২ কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষা শুরুকাল শিক্ষক কর্মচারী ফর্মের অর্থ আত্মসাতে মাদারীপুরের ২০ শিক্ষার্থীর অংশ নিয়ে অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থীও। আসামিকে অপহৃত সাজিয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ। কারাগারে মৃত্যুর পর বরগুনায় জানাজানি। পলাতক বাদী প্রতিবেদন দাখিলের পর অভিযুক্তদের মুক্তির আশা। এবং মহানগরী থেকে গ্রামাঞ্চল লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশাল। অতিষ্ঠ জনজীবন। লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। উৎপাদন কম হওয়ায় পূরণ হচ্ছে না ঘাটতি, বলছে ওজোপাডিকো। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী আমলে রাতের আঁধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়। আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন, খাল খনন, এই বেল বন্ড পদ্ধতি সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। আহমেদ সালেহিনের রিপোর্ট। পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান। জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে। ১৯৭৯ সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান। চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি। তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশে দিয়ে শাকসবজি করতে পারবে। খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন, দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় ই বেল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে।
দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা, একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। এই মুহূর্তে বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এতিমখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ অন্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যাতে এই মানুষগুলো একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয়, এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট সকলের মনে আছে, 2024 সাল 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। এখন প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের স্বৈরাচার পালিয়ে যাবার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করলো। সেই সংস্কার কমিশনে আপনাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতামত উপস্থাপন করেছে। আমরা সবসময় বলি, আমরা যা করব স্বচ্ছভাবে করব, কোনো লুকোচুরি নেই। আমরা আমাদের প্রস্তাবনা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে উপস্থাপন করেছি। হ্যাঁ, গণতন্ত্রতে মতের পার্থক্য থাকবে, সব কিছুতে যে আমি এগ্রি করব, একমত পোষণ করব, এমন কোনো কথা নাই। আমরা সেখানে কতগুলো বিষয় দ্বিমত পোষণ করেছি অন্য অন্য দলের সাথে, এবং সেই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে। প্রিয় ভাই বোনেরা, এই বিগত 17 বছর আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ অর্ধ কোটি নেতাকর্মী গায়েবী মামলায় নির্যাতিত হয়েছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন করেছিল। 11টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা
ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারবে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা, ময়মনসিংহের ওইদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেছেন না? কিন্তু সাথে কি এটাও দেখেছেন একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে? দেখেছেন আপনারা সবাই? প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই, কৃষক কার্ড করতে চাই, ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করতে চাই, খাল খনন করতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য বিদেশে এবং দেশে কর্মসংস্থানের কথা করতে চাই। এই সব ব্যাপারে কোনো কাজ করে না। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজ বগুড়ার মানুষ সহ সারা দেশের মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হোক চান? দেশের কৃষক সমাজকে, কৃষকদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব সেটি চান? আপনারা কি দেশে খাল খনন চান? বেকার যুবকদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে ব্যবস্থা করি সেই কাজ চান? আপনারা কি দেশে বৃক্ষরোপণ চান? প্রিয় ভাই বোনেরা, যদি এই কাজগুলো আমাদেরকে করতে হয় জনগণের সহযোগিতা লাগবে। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয় এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। প্রিয় ভাই বোনেরা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান, দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালে। আজ আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। কারণ আমি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এর সাথে আরও যে করে পরিকল্পনা আছে, যেই 31 দফা আমরা মানুষের সামনে দিয়েছি, যেই জুলাই সনদে আমরা সই করে এসেছি সংসদের দক্ষিণ প্লাজায়, দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি
তে আমরা পা দেব না। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, যেই সকল রাজনৈতিক প্রতিশ্রুতি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। ঠিক ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ যে পরিকল্পনাগুলো বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছে, যেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি, এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, বগুড়ার প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দোয়া মাহফিলে তিনি বলেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। বেশ কয়েকদিন ধরে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ 36 প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলোফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মুসাম্মদ সাবিরা সুলতানা। এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশে সুসময় অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এদিকে আলোচনায় থাকলেও মনোনয়ন থেকে বাদ পড়েছেন কনক চাপা, বেবি নাজনীন, ন্যান্সি, চমক সহ বিভিন্ন গায়ক ও অভিনেত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে সারা দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রম চলবে দেশের প্রতিটি ওয়ার্ডে। কর্মসূচির আওতায় প্রায় 2 কোটি শিশু হাম, রুবেলার টিকা পাবে। এদিকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। সোমবার সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের সংক্রমণ পরিস্থিতিতে আতঙ্কিত ছিলেন তারা, তবে সরকারের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। বরিশালের টিকাদান কার্যক্রমে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, হামের সংক্রমণ ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই টিকা কর্মসূচির বরিশাল বিভাগের এই কর্মসূচির শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ঝালকাঠি শহরের আব্দুল ওয়াহাব গাজী শিশু বিদ্যালয়ের চত্বরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 11 সপ্তাহ জুড়ে জেলায় 78,000 শিশুকে হামের টিকা দেয়া হবে। দেশব্যাপী হামের অনেকটা প্রকল্প বেরছে, এর জন্য হামের টিকা নিতে আমরা আসছি। পিরোজপুরে স্থায়ী ও অস্থায়ী মিলে 1750টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সিলেটের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত 2 বছরের স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে হামের প্রকোপ বেড়েছে। গত 2 বছর যদি এই বিষয়টার প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হতো, পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে
এরকম বিভিন্ন সমস্যার উদ্রেক হতো। উত্তরের জেলা পঞ্চগড়ের হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শিশুদের হামের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সিমটম দেখতে পান, সেটা টেস্টে আসুক বা না আসুক, কারো কান কথা না শুনে আপনি সরাসরি আমাদের হাসপাতালে নিয়ে আসবেন। এছাড়া রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ফেনী সহ সারা দেশে টিকাদান কর্মসূচি চলছে। শিশুদের নিয়ে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তারা। উদ্দিষ্ট বাচ্চা হচ্ছে প্রায় 10,570। আমরা এই 10,570-এর সকল বাচ্চাকেই এই টিকার আওতায় আনবো। টিকাদান কর্মসূচি শেষ হবে 10 মে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে কার্যক্রম। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। জয়পুরহাটে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল, বৃষ্টির পানি জমে পচে গেছে আলু। একই জমিতে রোপণের পর নষ্ট হচ্ছে বোরোর চারা, ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস। এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। এদিকে শিক্ষক কর্মচারী মিলে ফর্ম পূরণের টাকা জমা না দিয়ে উধাও হওয়ায় মাদারীপুরের 20 শিক্ষার্থীর আসেনি প্রবেশপত্র। এখনও প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 2 স্কুলের শিক্ষার্থীরা। 2 জেলার এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফর্ম পূরণে টাকা নিয়ে উধাও শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মূল্যায়ন পরীক্ষায় 2 বিষয়ে ফেল করে 20 শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোরল ও অফিস সহায়ক নুর আলম লিটন জনপ্রতি 15,000 টাকা করে নেন। কিন্তু ফর্ম পূরণের টাকা ব্যাংকে জমা না দেওয়ায় আসেনি ওই 20 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে এসে আমাদের বলতেছে যে তোমরা কি তোমাদের এডমিট দিতে পারবো না। অনেক মেয়েরা বলতেছে আমরা গলায় ধরে বিষ খাম, আমাদের জীবনের লাইফে দাম আছে কি আর? আমাদের অফিস আমরা কিছুই জানি না। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ইউনো অফিসের বারান্দায় প্রবেশপত্রের আশায় গাইবান্ধার জুনুদহ উচ্চ বিদ্যালয়ের 36 শিক্ষার্থী। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্রের জন্য দফায় দফায় টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহকারী নাইম। টাকা না দাও তাহলে তোমার অ্যাডমিট চাহাতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আমরা খালি ঘুরে যাই, অ্যাডমিট কার্ড দেবো কথা আজকে লাইনে আজকেও অ্যাডমিট দেয় নাই। বাচ্চারা অ্যাডমিট কার্ড হাতে পায় নাই, তারা কি করে তারা পরীক্ষা দিবে? এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি। এদিকে প্রবেশপত্র পায়নি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থীও। ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির 150 পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। বৃষ্টির পানিতে পচে যায় আলু, একই জমিতে বোরোর চারা রোপণ করায় ফলন নষ্ট হচ্ছে জয়পুরহাটের কালাইয়ে। কৃষক বলছেন, গত 13 থেকে 15 মার্চ পর্যন্ত টানা বৃষ্টিতে তলিয়ে যায় ফসলের মাঠ। জলাবদ্ধতায় পচে যায় আলুর ফলন। সেই গাছ না তুলে নতুন করে বোরোর চারা রোপণ করায় সেই ফলনও নষ্ট হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। অবশ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে কৃষি বিভাগ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে বগুড়ায় প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন ও ইবেল বন্ড সহ একগুচ্ছ উন্নয়ন কাজ উদ্বোধন। হাম ও উপসর্গে আরও 3 জনের মৃত্যু। প্রকোপ মোকাবিলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় 2 কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। এবং এসএসসি পরীক্ষা শুরুকাল, ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের 20 শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 65 পরীক্ষার্থীও। এই ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।